দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজনীন নাসির দোলা। আমাদের অতিথিদের সঙ্গে প্রথমে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সঙ্গে আছেন মাহমুদা হাবিবা, সদস্য মিডিয়া সেল বিএনপি, আছেন জনাব সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি। এছাড়াও আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন জনাব শিশির মনির, আইনজীবী, সুপ্রিম কোর্ট। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই। শিশির মনিরের সঙ্গে আমাদের সংযোগ খুব সম্ভবত আমার প্রযোজক জানিয়েছেন যে সংযোগটি আবার পাওয়া গেছে। শুরুতে আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব শিশির মনির। আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি শুনতে আমরা মাহমুদা হাবিবা আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিএনপি মহাসচিব আজ ঠাকুরগাঁয়ের কথা বলেছেন এবং সেখানে তিনি বলেছেন যে দেশের যেসব সংকট দেখতেছেন এগুলো সব তৈরি করা, এগুলো নাটক। একটু যদি ব্যাখ্যা করেন যে কোনটা নাটক? এই যে গণভোট নিয়ে যে জামায়াত বিএনপির মধ্যে যে এক ধরনের মতানৈক্য, পাল্টাপাল্টি অবস্থান, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে পাল্টাপাল্টি অবস্থান, এবং তারপরে সরকার যে সময় বেঁধে দিল এবং সেটি নিয়ে যে দুই দল পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে, এগুলো কি নাটক? আপনাকে অনেক ধন্যবাদ। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচকদের এবং যারা শুনছেন তাদেরকে। দেখুন, তিনি এই বক্তব্যটা দিয়েছেন একটা জনসভায়। জনসভার বক্তব্য একেবারে ওয়ার্ড টু ওয়ার্ড যদি আমরা ট্রান্সলেট করার চেষ্টা করি ওটা রং হয়ে যায়, কিন্তু এটার যে জিএস্ট সেইটা নিয়ে এইভাবে বলার সুযোগ আছে যে রাজনৈতিক দলগুলো, ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল বা ডিফারেন্ট অ্যাক্টার্সদের মানে তাদের সিদ্ধান্ত, তাদের রাজনৈতিক অবস্থান এবং তাদের চাওয়া অনুযায়ী কিন্তু এই সংকটটা তৈরি হয়েছে। এই সংকটের সমাধানও অবশ্যই সেইখানেই নিহিত আছে, কিন্তু সংকটটা তো বাইরে থেকে এসে করা হয়নি। এটা হচ্ছে জুলাই সনদটা হচ্ছে 36শে জুলাইয়ের যে অংশীজন তাদের প্রত্যেকের উপস্থিতিতে দিনের পর দিন কথা বলে মোটামুটিভাবে তাদের সফল মিটিংয়ের পরে একটা শেপে এসেছে। জুলাই সনদ বেশ ঢাকঢোল পিটিয়ে স্বাক্ষরও করা হয়েছে। সেই স্বাক্ষর করেছেন যে জুলাই ঐকমত্য কমিশন, যেটা প্রধান স্বয়ং ডক্টর ইউনূস। সেখানে যেই ডকুমেন্ট, যেটা একটা বই আকারে এখনো পাওয়া যায় জুলাই সনদ বলে, সেইটার সাথে যেটা সরকারকে পেশ করা হয়েছে, দুইটা হুবহু এক নয়, সেখানে কিছু সংযোজন বিয়োজন আছে। এখানে সেই বিষয়গুলো নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দ্বিমত আছে। জামাতে ইসলামী ভিন্নভাবে ভাবছে এনসিপি। ফলে আপাত দৃষ্টিতে একটা সংকট, রাজনৈতিক সংকট তো আমরা দেখতেই পাচ্ছি। এই রাজনৈতিক সংকটটা থেকে উত্তরণের সুযোগ নিশ্চয়ই আছে, কিন্তু এই মুহূর্তে এটা তো মাঠ পর্যায় পর্যন্ত গড়িয়েছে। মাঠ পর্যায় পর্যন্ত গড়ানোতে আমরা এমন একটা মিটিংও দেখলাম যেখানে পলিটিক্যালি প্রকাশ্যেই বললেন জামাতে ইসলামের নেতৃবৃন্দ যে 13ই নভেম্বর ভিন্ন ঢাকা একটা দেখা যাবে, এই ধরনের একটা আলটিমেটাম, এবং হ্যাঁ পাল্টাপাল্টি একটা, এবং আরো একটা আছে সেখানেও বেশ মাঠ গরম করা বক্তব্য, কিংবা যদি আমরা রাজনৈতিক ভাষ্যেই ধরি এক ধরনের প্রচ্ছন্ন, হয়তোবা সেটা জনসংযোগেরই একটা চেষ্টা তাদের, কিন্তু এটা ভাষাটা কিন্তু বেশ উস্কানিমূলক। তো এই যে বিষয়গুলো, এগুলো সবকিছু মিলিয়েই হয়তো আমাদের সম্মানিত মহাসচিব তার নির্বাচনী বক্তব্যে, তার নির্বাচনী আসনে জনসভায় তিনি এই বক্তব্যটা কোট করেছেন। জি, আমি যেটি বুঝতে চাচ্ছি, আপনি সংকটের কথা বলেছেন, কিন্তু এই সংকট কি আমরা যা দেখতে পাচ্ছি সেটি কি আসল নাকি এটি নাটক, সেটি আসলে জানতে চাচ্ছি। কারণ উনি বলেছেন যে এগুলো সব দেশে যেসব সংকট দেখছেন এগুলো সব তৈরি করা, এগুলো নাটক। এটি কি জামাত বিএনপির মধ্যে যে মতানৈক্য, আপনাকে হুবহু ধরতে অনুরোধ করব যে হুবহু ট্রান্সলেট করবেন না। যেটা আপনি বলতে চাইছেন যে দেখুন, নির্বাচন যখন এগিয়ে আসে তখন নানা রাজনৈতিক দলের নানা মতপথ থাকে, নানা ধরনের দাবি দাওয়া থাকে। সব দাবি দাওয়া প্রকাশ্যে যা দেখছেন, শিশিরমণি ভাই তো এখানে উপস্থিত আছেন, ওনারা তো 5টা দাবি নিয়ে ঘোষণা দিয়েছেন মাঠে থাকার। 5টাই কি তারা আসলে সিরিয়াসলি চান, না 2টা বা 1টা চান, কিংবা এই 5টার বাইরে অন্য কোনো চাওয়া উজ্জ্ব আছে? রাজনীতির মাঠটা আসলে সবকিছুই তো প্রকাশ্য হয় না দোলা। সেখানে প্রেশার তৈরি করার সুযোগ থাকে, সেখানে বিভিন্ন দল তাদের শক্তি প্রদর্শন করে, বিভিন্ন দল চেষ্টা করে তাদের লেভারেজটাকে স্ট্রঙ্গার করার। কাজে এটা তো বেসিক পলিটিক্যাল নর্ম। কাজে আপনি যেভাবেই বলেন না কেন, সব রাজনীতিবিদরা যা বলছেন তার বলার বাইরেও এটা আসলে সবসময় আরো একটা অর্থ থাকার সুযোগ আছে, থাকেই যে আমি সেটা বলছি না, বাট এটা সুযোগ আছে। দিস ইজ হোয়াট পলিটিক্স ইজ। কাজেই পুরনো রাজনীতিবিদ তারা যিনি বলছেন তিনিও পুরনো রাজনীতিবিদ, যারা শুনছেন বা যিনি কমেন্ট করেছেন তিনিও পুরনো রাজনীতিবিদ। তিনি ওটা থেকে কি ট্রান্সলেট করেছেন এটা আমার মনে হয় সবচেয়ে ভালো তিনিই বলতে পারবেন। বাট আপাত দৃষ্টিতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে নির্বাচন যত এগিয়ে আসে প্রতিটা দলই তাদের শক্তি প্রদর্শনের একটা চেষ্টা থাকে। এটা ভোটারদের ভোটও তো আপনার অ্যাট্রাক্ট করে, একটা পাওয়ারফুল পার্টি ভোটও তো অ্যাট্রাক্ট করে। অ্যাট দ্য সেম টাইম আপনি মনে রাখবেন যে এখানে আরো অনেক বিষয় থাকে নির্বাচনে। আসনের বিষয় আছে,
জোটের বিষয় আছে। আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমি সেই বক্তব্যটা নিয়ে একটু জনাব শিশির মুনিরের কাছে যেতে চাই। জনাব শিশির মুনির, মাহমুদা হাবিবা বলছিলেন যে আসলে যে বিষয়গুলো প্রকাশ্যে হয় সবকিছুই তো প্রকাশ্যে হয় না। এই একই রকম একটি প্রতিবেদন আজকে বিবিসি বাংলায় কিছুক্ষণ আগেই এসেছে, যেখানে দাবি করা হয়েছে যে পর্দার অন্তরালে দুই প্রধান রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে একটি জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে সরকার। এটি কি ঠিক যে পর্দার অন্তরালে জামায়াত এবং বিএনপির সঙ্গে সরকারের এক ধরনের আলোচনা চলছে এই চলমান সংকট নিরসনে? কোয়াইট নরমাল, আলোচনা করেই তো সমাধান হবে, আলোচনার জন্যই তো চেষ্টা করা হয়েছে। জামাত ইসলামীর পক্ষ থেকে আলোচনায় বসার জন্য আহ্বান জানানো হয়েছে। জি, জামাত ইসলামের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে সেটি তো প্রকাশ্যে জানানো হয়েছে, কিন্তু অন্তরালে কি সরকারের সাথে অলরেডি এই দুটো দলের একটা নেগোসিয়েশন চলছে? আপনি তো আমাকে উত্তরটা দিলেন না। জি, উত্তরটা তো দেওয়া শেষ করতে হবে না, মাঝখানে আরেকটা প্রশ্ন করলে তো আমি উত্তর দিতে পারবো। জি জি, বলেন আপনি। এই জন্য কোয়াইট নরমাল। এবং বর্তমান যে সরকার আছে, এই সরকার তো কারো পক্ষে কিংবা বিপক্ষে সরকার নয়। তারা কি চেষ্টা করবে? তারা তো এটাই চেষ্টা করবে, তারা যে সিদ্ধান্তটা নিবেন এটি যেন উভয় পক্ষের জন্য, সকল পক্ষের জন্য, উভয় পক্ষ বলা আমি ঠিক হচ্ছে না, সকল পক্ষের জন্য সহনশীল হয়, বাস্তবসম্মত হয়। এটা তো বেছে নিবেন। এই প্রক্রিয়া অবলম্বন করাটাকেই আমি মনে করি ওয়াইজ এবং প্রুডেন্ট ডিসিশন মেকিং প্রসেস। আফটার অল, শেষ পর্যায়ে এসে সত্যিকার অর্থে সরকারকেই একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে হবে। দেখেন, প্রশ্নটা কিন্তু খুব ফান্ডামেন্টাল প্রশ্ন। জুলাই সনদ বাস্তবায়নের জন্য কি প্রক্রিয়া অবলম্বন করা হবে, এই ব্যাপারে ঐকমত্য কমিশন যে রেকমেন্ডেশন দিয়েছে, এটি বাস্তবায়ন করা ছাড়া সরকার কিংবা রাজনৈতিক দলগুলোর সামনে দ্বিতীয় তৃতীয় কোনো অপশন এখানে খোলা নেই। ফলে ঐকমত্য কমিশনের যে রিপোর্টটি সাবমিট করেছে, যে রিকমেন্ডেশন, এটি রিকমেন্ডেশনটা দেওয়ার আগে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করিয়ে দিয়েছে। আমি মনে করি বিএনপি যে প্রতিক্রিয়া দেখাচ্ছে এটা ওভার রিয়াকশন। এই ওভার রিয়াকশন দেখানো উচিত নয়। এখানে দলীয়ের বাইরেও ব্যক্তি বিশেষের কোন বিশেষ ইগোতে লেগেছে কিনা আমি জানি না, তবে আমি মনে করি এটা উচিত না। একটি অভ্যুত্থানের সরকারকে কাজ করতে না দিয়ে অবস্ট্রাকশন ক্রিয়েট করাটা আমার দৃষ্টিতে সঠিক কোনো অবস্থান নয়। ফলে আমি এটাও মনে করি খুব দ্রুত এটার একটি আশু সমাধান দরকার, আদেশ জারি হওয়া দরকার, গণভোট আয়োজন দরকার, কারোই কোনো ডিসেন্টিং ইনক্লুড থাকা দরকার নেই। এই প্রক্রিয়া ছাড়া গণ অভ্যুত্থানের প্রতি অসম্মান প্রদর্শন করবে। এবং আমি মনে করি এটাও যে বিএনপি আজকে যে স্ট্যান্ড আমরা দেখতে পাচ্ছি এটা অনাকাঙ্ক্ষিত, এটা উচিত না। একটি গণ অভ্যুত্থানের সরকারকে তার মতো করে কাজ করতে না দিতে পারার যে চাপ সৃষ্টি করা হচ্ছে, এই চাপটাও প্রয়োগ করা উচিত না। এবং সবকিছু তো আলোচনা করি। জনাব শিশির মুনির, চাপ তো একভাবে জামায়াতে ইসলামীও তৈরি করছে। তারা যখন বলছে যে গণভোট নভেম্বরেই হতে হবে, যদি 5 দফা দাবি মেনে না নেওয়া হয় তাহলে 11 নভেম্বর ঢাকার চিত্র ভিন্ন হবে, তখন তো সেটিও সরকারের উপর এক ধরনের চাপ দেয়া হবেই। তো চাপ, ঐকমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে এরপরে আর কথা থাকলো কেন? ঐকমত্য কমিশনের প্রস্তাবকে প্রতারণা বলতে হলো কেন? ঐকমত্য কমিশনের প্রস্তাবকে সরকার বাস্তবায়ন করবে, এটাই তো স্বাভাবিক নাকি? ঐকমত্য কমিশনই তো সকল আলোচনা করেছে। এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করলে যারা গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলো ছিল তারা তো রিয়েকশন শো করবেই। ঐকমত্য কমিশনের প্রস্তাবটাকে দ্বিতীয় তৃতীয়বার বিবেচনা করে তারা প্রতারণা করেছেন, তারা কোঠারি করেছেন, তারা তাদের সঙ্গে নানানভাবে অসুবিধা সৃষ্টি করেছেন, বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করে এই কাজ করেছেন। এই আর্গুমেন্টের অর্থ কি? এই আর্গুমেন্টের অর্থ হলো সংস্কার প্রস্তাবটা বাস্তবায়ন করার জন্য যে পদ্ধতির কথা বলছে ঐকমত্য কমিশন, সেটা তারা চান না। চাইবেন না কেন বলেন তো? সংস্কার প্রস্তাব বাস্তবায়ন না চাওয়ার পিছনে কারণ কি থাকতে? কি কারণে একটা রাজনৈতিক দল কিংবা সকল রাজনৈতিক দল সংস্কার প্রস্তাব বাস্তবায়নের প্রক্রিয়ার পথে বাধা দিবেন? এর পিছনে কি কারণ? আমার দৃষ্টিতে এই কারণটি খুঁজে বের করলেই সমাধান খুঁজে বের করা যাবে। এই কারণটি যারা উপস্থাপন করছেন তারা কি না বুঝে করছেন? ইচ্ছে করে করছেন? চাপ প্রয়োগ করার জন্য করছেন? নাকি আমিত্ব দেখাচ্ছেন? আমি মনে করি এটা উচিত নয়। রং স্টেপ। দিস রং স্টেপ মে লিড টু এ নিউ ডাইমেনশন ইন দ্য পলিটিক্স। আমি মনে করি বিএনপি শুড কাম টু দ্য কনক্লুশন, এই কথা বলে
যে তারাই বরঞ্চ সংস্কার প্রক্রিয়ায় নেতৃত্ব দিবে, এটা আমরা আশা করি। সকলকে বলবে যে ঐকমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে এটা সকলেরই মেনে নেওয়া উচিত, তাদের পক্ষ থেকে এটা আসা উচিত, প্রতারক বলা উচিত না ঐকমত্য কমিশন। জনাব শিশির মনির, যে প্রতিবেদনের কথা আমি বলছিলাম বিবিসি বাংলার, সেই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে জামায়াতের পক্ষ থেকে যেটি আপনারা গণভোটের ডেট নিয়ে যেটি বলছেন যে নভেম্বরেই গণভোট হতে হবে, সেই বিষয়ে আপনারা ছাড় দেবেন, অর্থাৎ জাতীয় নির্বাচনের দিন গণভোট হবে, এবং বিএনপির পক্ষ থেকে উচ্চকক্ষে পিআর এর ব্যাপারে একটি ছাড় দেওয়া হবে। এই তথ্য কি সঠিক, বা কবে নাগাদ আমরা এই বিষয়গুলো আরো পরিষ্কারভাবে জানতে পারবো? কাল নাগাদ কি জানতে পারবো? না, আপনি সরকার পক্ষগুলোর সঙ্গে কি আলোচনা করে কি ইন্ডিকেশন পাচ্ছে, পত্রিকার রিপোর্ট উপর ভিত্তি করে এর উপর পরিপূর্ণভাবে সঠিক তথ্য মনে করার কোনো কারণ নাই। তবে আমি এটাও মনে করি সরকারের পক্ষ থেকে বিবাদমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার, যোগাযোগ করার দরজা সত্যি ওপেন আছে, এখনো আলোচনা আছে, ভবিষ্যতে এটা ওপেন থাকবে। এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নেই। কিন্তু এটা বলা উচিত হবে না সুনির্দিষ্ট করে যে এটার বিনিময়ে এটাকে ছাড় দেওয়া হচ্ছে, এই ইস্যুর বিনিময়ে আরেকটা ইস্যুকে ছাড় দেওয়া হচ্ছে, এটা বলা উচিত হবে না। তবে এই কথা সত্যি, সরকারের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলের সঙ্গেই যোগাযোগ মেনটেন করা হচ্ছে। ধন্যবাদ শিশির মনির, আপনার কাছে আবার ফিরে আসবো। সারওয়ার তুষার, আপনার কাছে যেতে চাই। আজ জনাব আক্তার হোসেন তিনি বলেছেন যে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বিষয়টা হওয়ার কথা ছিল এটাই যে এনসিপি, বিএনপি, জামায়াত সব পক্ষ, সরকার, ঐকমত্য কমিশন, আমরা সবাই মিলে পুরনো যে ব্যবস্থা, পুরনো যে দল, তাদেরকে আমরা গোল দেব, কিন্তু বিএনপি ওই পুরনো দলে জয়েন করে নিজেরা গোল খাওয়ার বেদনা নিয়ে এখন ঘুরছে। এবং তিনি এটাও বলেছেন যে সংস্কারের বিষয়বস্তু রাজনৈতিক দলগুলোর দিকে ঠেলে না দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। কিন্তু বিএনপি তো বলছে যে এই সরকারের এত শক্তি প্রদর্শন মানায় না, তাহলে সরকার কোথায় যাবে? আপনারা বলছেন সরকারকে সমাধান করতে, বিএনপি বলছে সরকারের এত শক্তি প্রদর্শন মানায় না। আপনাকে ধন্যবাদ। এটা তো শক্তির প্রশ্ন না, আপনার কর্তৃত্বের প্রশ্ন। মানে আপনার এই অথরিটিটা আছে, এবং বিএনপি যে সকল যুক্তি দেখিয়ে এই সরকারের এই কর্তৃত্বটাকে অস্বীকার করতে চায়, এটা অ্যাবসলিউটলি রং গ্রাউন্ডে দাঁড়ানো, যে এই সরকার এটা করতে পারে না, এই সরকার সাংবিধানিক সরকার। একটাও যুক্তি নাই যেটা দিয়ে আপনি এই সরকারকে, ওই যে একটা সেরিমনি হয়েছে যেখানে আপনি শপথ নিয়েছেন একটা সংবিধানের মধ্যে থেকে, এটা ছাড়া আর একটাও যুক্তি নাই যে কারণে আপনি এই সরকারকে সাংবিধানিক সরকার বলতে পারেন। এবং বিএনপি বলছে যে এটা অনির্বাচিত সরকার। না, এটাও তো একটা ভুল রেটরিক। বাংলাদেশে অনির্বাচিত সরকার বলতে আমরা 111 এর মতো সরকারকে বুঝি। এই সরকার ভোটের সরকার না, দ্যাট ইজ ট্রু, কিন্তু অনির্বাচিত সরকার কথাটা আলাদা একটা কনোটেশন আছে। তো সেটা হচ্ছে 111 টাইপের সরকার, বা যখন সামরিক কু করে অবৈধ পন্থায় ক্ষমতা দখল করা সরকার। আপনি গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রাপ্ত ম্যান্ডেটে যে সরকারটা গঠিত হয়েছে তাকে আপনি অনির্বাচিত এইভাবে বলতে পারেন না। আচ্ছা, ধরে নিলাম আমি ভোটের সরকার না, তো ভোটের সরকার না হওয়ার কারণে তার কোথায় কর্তৃত্বের সমস্যা হয়েছে বা কোথায় এখতিয়ারে প্রবলেম হয়েছে যে এই কাজগুলো করতে পারবে না? কি কি কাজ সরকারের করার কথা? সরকারের প্রধান উপদেষ্টার একাধিক জাতির উদ্দেশ্যে ভাষণে আপনি দেখতে পেয়েছেন, তারা বলেছে বিচার, সংস্কার এবং আমরা নির্বাচন করব। এখন তাহলে আপনাকে সংস্কার করতে হবে। সংস্কারের এই জিনিসগুলো যেটা প্রায় সেটেল হয়ে গেছে আগস্ট মাসে, জুলাই। আবার একটা কথা আমি একটু মানে উনি হয়তো এটা দুটো জিনিসকে গুলিয়ে ফেলছেন, সেটা হচ্ছে আগস্ট মাসে আমরা জুলাই সনদ করলাম, আর কমিশন যেটা দিল সেটা হচ্ছে আপনার বাস্তবায়ন প্রক্রিয়া সুপারিশ, দুটো কিন্তু দুই ডকুমেন্ট। এখন এটা বিএনপি তরফ থেকে বারবার খুব ভুলভাবে বলা হচ্ছে যে আমরা যেটাতে সাইন করেছি আর এখানে যে কথা আছে দুটো একরকম না। দুটো তো একরকম হবে না, কারণ দুটো দুই ডকুমেন্ট। জুলাই সনদে আপনি দেখাতে পারবেন যেখানে আপনি সাইন করেছেন ওখানে একটা কথা চেঞ্জ হয়েছে? একটা কথাও চেঞ্জ হয় নাই। কি নতুন যুক্ত হয়েছে? যেটা হচ্ছে সুপারিশ, কমিশনের সুপারিশ। এই যে সনদটা আমরা প্রথমে অগাস্ট মাসে প্রণয়ন করলাম, এই সনদটা আমরা এবার কিভাবে বাস্তবায়ন করবো সেই বাস্তবায়ন প্রক্রিয়ার একটা রোড ম্যাপ তারা দিয়েছে। সেখানে কি বলেছে? মোদ্দা কথাটা হচ্ছে, দেখেন এই যে সংকটের কথা আসছে না, এই সংকটটা বাংলাদেশ কিন্তু আমি বলবো ওভারঅল কিছু আইন শৃঙ্খলাজনিত সমস্যা, কিছু অন্যান্য সমস্যা বাদ দিলে পলিটিক্যালি আমরা অত্যন্ত স্মুথ একটা জায়গায় গত এক বছর আছি। আপনি যদি পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের বড় বড় রাপচারের পরে, মানে এই বড় ঘটনা ঘটার পরে সিভিল ওয়ার হয়, মানে লাশের পর লাশ পরে রক্তাক্ত পরিস্থিতি থাকে, সেই যদি আপনি বিবেচনা করেন রাজনৈতিক দলগুলো এক জায়গায় বসে বছর মানে প্রায় একটা বছরখানেক সময় নিয়ে একটা জিনিস তৈরি করেছে, আমরা খুব শান্তিপূর্ণ জায়গায় আছি। এখন এটাকে ঘোট পাকিয়ে সংকট তৈরি করা হচ্ছে, এবং সেই সংকটের পার্ট সরকার, এবং সেই সংকটের পার্ট বিশেষত দুই বড় রাজনৈতিক দল। ঠিক আছে, আমি কেন বলছি? আমরা তো সুন্দর করে আলোচনাটা শেষ করলাম, জুলাই সনদে আমরা ঐক্যমত্য হলাম, জুলাই সনদে এই জিনিস আছে, আপনার কিছু বিষয় নোট অফ ডিসেন্ট আছে, ওনার আছে, আমার আছে, আলাদা আলাদা, সেগুলো লেখাও আছে। এবার আসছেন আপনি যেখানে আলোচনাটা শেষ হয়েছে সারা জাতিকে সাক্ষী রেখে, যে জুলাই সনদ আমরা প্রধান কথাটাকে কিভাবে বাস্তবায়ন করব? গণভোট। তো গণভোট কি নতুন কোনো কথা? আপনি স্প্রেডশিট মনে করে দেখেন,
যখন কমিশন স্প্রেডশিট দিয়েছিল 6টা পদ্ধতি তারা বলেছিল যে এই 6টা পদ্ধতি যে কোনো একটা পদ্ধতিতে বাস্তবায়ন হবে। সেখানে গণভোট 2 ভাবে ছিল, ইলেকশনের আগে, ইলেকশনের দিন, এই 2 ভাবে। তার মানে গণভোট অ্যাকসেপ্টেড হয়েছে, সবাই মেনে নিয়েছে। এখন কথাটা এসেছে যে যেহেতু বিদ্যমান সংবিধানে গণভোট নাই, কিভাবে তাহলে আমরা গণভোট অ্যারেঞ্জ করব? তখন বিএনপির যিনি প্রতিনিধিত্ব করেছেন সালাউদ্দিন আহমেদ ভাই, তিনি খুব সুন্দর করে বলেছেন, চমৎকার, আমি তার এটা কথাটা পছন্দ করেছি, যে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে যদি প্রয়োজন হয় গণভোট করা যাবে না এমন কোনো বিধিনিষেধ সংবিধানে নাই, কাজেই করা যাবে। কারণ আপনি তো সংবিধানে বারবার লিখে রাখতে পারেন না যে এই ক্ষেত্রে করতে হবে। আপনার জাতির সামনে এমন পরিস্থিতি আসতেই পারে যেটা সংবিধানে লেখা নাই, কিন্তু আপনাকে এখন একটা গণভোট করতে হচ্ছে। তো সেরকম একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে এই গণভোটটা আসছে। এই গণভোটটাকে আপনি কোন পাত্রে ধরবেন, এটার জন্য আদেশের কথাটা এসেছে। কোনো না কোনো একটা পাত্র আপনার লাগবে, তো কোন ফ্রেমের মধ্যে আপনি এই গণভোটটাকে মানে অন্তর্ভুক্ত করবেন, সেটা হচ্ছে এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। এই আদেশের মধ্যে বলা থাকবে যে একটা গণভোট হবে এবং গণভোটের পরে পরবর্তী পার্লামেন্টকে ডুয়েল রোল দেওয়া হবে, যেন গণভোটে জনগণ যে রায় দিয়েছে সেই রায়টা বাস্তবায়ন করার ম্যান্ডেট ওই সংসদে থাকে। দ্যাট ইজ ইট। তো এখন জনগণ রায় দিয়ে দিয়েছে, এখন ওই যে যেটা নিয়ে বিএনপি আপত্তি করছে 270 দিন, যে 270 দিন এটা আপনারা করেছেন কেন, এটা তো বাধ্যতামূলক করা হচ্ছে বা অটো পাস বলা হচ্ছে, এটা অটো পাসের বিষয় না। আপনি তো গণভোটে একমত হয়েছেন বিএনপি সহ, তাহলে গণভোটে জনগণ যেটা রায় দিয়েছে আপনি সংসদে কি সেটা কোনো কিছু আবার অল্টার করতে পারবেন? কোনো কিছু কি তাহলে সেটা বাদ দিতে পারবেন? পৃথিবীর বিভিন্ন দেশে যেমন ধরেন কেনিয়া, সাউথ আফ্রিকার, এই ধরনের বিএনপি তো বলছে তারা যে বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছাতে পেরেছে বা তারা একমত হয়েছে সেই বিষয়গুলো তারা বাস্তবায়নে যাবে বা অন্য বিষয়ে তারা বাস্তবায়নে যাবে কিনা সেটি নিয়ে সংসদে আলোচনা হবে। এইজন্যই তো গণভোট, সেটি তাদের মূল আপত্তির জায়গা আমি যতটুকু বুঝি, তাদের নোট অফ ডিসেন্টের জায়গা। আচ্ছা, বিএনপি আপার হাউসে পিয়ার চায় না, জনগণ চায়, তখন কোনটা প্রিভেইল করবে? কাণ্ডজ্ঞান কি বলে? জনগণ যে চায় এটা জনগণ কিভাবে গণভোটে? বিএনপি তো বলছে যে তাদেরকে যদি জনগণ ভোট দেয় তার মানে তাদের যে ম্যান্ডেট সেটি জনগণ মেনে নিয়েছে। জনগণ দেখেন, আপনার একই দিনে দুটো জিনিস হবে, একটা গণভোট হবে সংস্কারের ব্যাপারে, আর একটা জনগণ ভোট দিবে আপনাকে সরকারে। ঠিক আছে, আপনাকে সরকারে ভোট দিয়েছে সংস্কারের ব্যাপারে, জনগণ যেটা ফিল করে এটার ব্যাপারে, মানে ছড়ি ঘোরানোর জন্য না। দুটো জিনিস কিন্তু আলাদা। এবং আমি একটা সরকারকে ভোট দিয়েছি মানে ওই সরকারের যে দৃষ্টিভঙ্গি একটা বিশেষ বিষয়ে সংস্কারের, সেটা আমারও দৃষ্টিভঙ্গি, ব্যাপারটা এরকম না। সরকার এইটাই কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর প্রধান সমস্যা। তারা 5 বছরের জন্য ম্যান্ডেট পায় আইন প্রণয়নের জন্য, এবং তারা বলতে চায় যে আমরা যা কিছু করছি এই 5 বছর সবগুলোর জন্য জনগণের সম্মতি আছে। এটা সত্য না। আপনি দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশে একটা সরকার ক্ষমতায় আছে, অনেক সময় মধ্যবর্তী সময়ে বিভিন্ন বিষয়ে গণভোট করতে হয় না কেন? ওই সরকার কেন এটা বাস্তবায়ন করে ফেলে না? কেন বলে না যে আমরা তো যেহেতু আমাদেরকে ভোট দিয়েছিলেন আপনারা, সুতরাং এই বিষয়ে আমরা যা ভাবি সেটাই সত্য? তারা কিন্তু সেটা করে না। তারা তখন একটা গণভোটকে আবার জনগণের মতামত যাচাই করে। এটা করতে হয়, এটা নানা জায়গায় করতে হয়। এখন আমি যেটা বলছিলাম যে এই যে 270 দিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে, এটার ক্ষেত্রে বিএনপির যে আপত্তি, এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য আপত্তি। আমি পৃথিবীর বিভিন্ন দেশের কনস্টিটিউশন মেকিং এর এই ব্যাপারগুলো আমরা দেখেছি। সেখানে এই যে আদেশ বলেন বা লিগ্যাল ফ্রেম অর্ডার বলেন, এখানে একটা ক্লজ থাকে যে আপনি কতদিনের মধ্যে, এই সময়ের মধ্যে যদি করতে না পারেন তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অটোমেটিক্যালি ডিসলভ হয়ে যাবে। অত শক্ত কথা আমাদের কমিশন লেখে নাই। তারা বলেছে 270 দিনের মধ্যে যদি আপনি বাস্তবায়ন না করেন তাহলে এটা স্বয়ংক্রিয়ভাবে অনুমোদন হয়েছে ধরে নেওয়া হবে। কেন? কারণ আপনি কিন্তু একটা সংবিধান সংস্কার বিল আকারে এটাকে গণভোটে দিচ্ছেন। কিন্তু বিএনপির যে কথা যে আপনারা যে এত মাস ধরে আলোচনা করলেন, তখন কেন এই বিষয়টি আলোচনায় আসলো? কোন বিষয়টা? এই যে বাস্তবায়নের উপায়, সেটি নিয়ে কেন তখন এই যে 270 দিনের যে বিষয়টি, সেটি কেন তাদের কাছে সারপ্রাইজ হিসেবে আসলো? তখন কেন তারা আলোচনা না, বাস্তবায়নের উপায় বলতে আপনি একটা জিনিস দেখেন, জুলাই ঘোষণাপত্র যেটা দক্ষিণ প্লাজায় দেওয়া হয়েছে, প্রথমত তো এই ঐকমত্য কমিশনের আলোচনায় এই বিষয়টি থাকার কথা ছিল না যে কিভাবে বাস্তবায়ন হবে, কিন্তু পরবর্তীতে এনসিপি এবং জামায়াত দাবি করেছিল এবং তারপরে এটি কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে আলোচনা শুরু হয়। কিন্তু আলোচনা শুরু হওয়ার পরে তো অনেকটা সময় গিয়েছে, তো তখন কেন এই বিষয়গুলো সমাধান না করে হঠাৎ করে এখন এই বিষয়গুলো ঐকমত্য কমিশন যে রিপোর্টটা দিল সেটি কেন সারপ্রাইজ হিসেবে আসলো? না, এটা তাদের কাছে সারপ্রাইজিং মনে হতে পারে, কিন্তু আমাদের সবার কাছে এটা খুবই কোয়াইট লজিক্যাল মনে হচ্ছে। কেন? কারণ হচ্ছে বাস্তবায়ন পদ্ধতি যদি আপনি ঠিক না করেন, কমিশন যদি শুধু সুপারিশপত্র দিয়ে চলে যেত তাহলে এটা একটা ম্যাসাকার হতো এবং টোটাল আলোচনাটা ব্যর্থ হতো। কেন? দুটো মানে অনেকগুলো উদাহরণ দেওয়া যাবে। আমি আপনার এখানে এসে বহুবার বলেছি যে ওই 29টা টাস্ক ফোর্সের রিপোর্ট যেটা শাহাবুদ্দিন সরকার দিয়েছিল পরবর্তী সরকার করে নাই, কিংবা 3 জোটের রূপরেখার প্রসঙ্গ তোলা যাবে, এবং পদ্ধতিগত অনেক সমস্যাও আছে। পদ্ধতিগত সমস্যা এটা সবচেয়ে বেশি বোঝার কথা বিএনপির। কি পদ্ধতিগত ব্যাপারটা কি যে বিএনপি এখন পরবর্তী সরকার করবে সেটি আসলে নিশ্চিত করা যাবে কিনা সে বিষয়ে আমরা আলোচনায় আসবো। একটা বিরতিতে যাচ্ছি দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। দর্শক, আবারও ফিরে এলাম ইস্পাহানী মির্জাপুর মুক্তবাকে।
জনাব শিশির মনির, আপনার কাছে যেতে চাই প্রথমে। যুগান্তর আজ একটি খবর প্রকাশ করেছে যার শিরোনাম বিরোধী দলে যাবে না জামায়াত, পর্দার আড়ালে বিএনপির সঙ্গে আসন সমঝোতা চলছে। যদি খুব ছোট করে আমাকে উত্তর দেন যে এই খবরের কি কোনো ভিত্তি আছে কিনা। কোনো ভিত্তি নাই। এই খবর যারা প্রকাশ করছেন তাদের কাছে আপনি ইনফরমেশন চাইতে পারেন। আমি মনে করি এগুলোর কোনো ভিত্তি নাই, এগুলো আন্দাজ এবং অনুমান করে করা হচ্ছে। জি, আমার উত্তর আমি পেয়ে গেছি। ইসলামপন্থী দলগুলোর সাথে একটা জোট হওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল, নির্বাচনী জোটের কথা অনেক দিন ধরে বলেছেন, 8টি দলের কথা শোনা যাচ্ছিল। এখন শোনা যাচ্ছে যে বিএনপির মতো আপনারাও সমমনাদের জন্য কিছু আসন রেখে দলীয় তালিকা চূড়ান্ত করবেন। জোট করার ভাবনা থেকে সরে এলেন কেন? কেউ তো ঘোষণা দিয়ে সরে আসে নাই। কেউ বলেছে যে জোট করার ঘোষণা থেকে জামাত সরে এসেছে? এটি তো মোটামুটি এখন বলা হচ্ছে আপনাদের দলের। কেউ কি, অনেকে তো বলা হচ্ছে বলতেছেন। আমাদের অফিসিয়াল কোনো ডিক্লারেশন হয়েছে আসন সমঝোতা হবে নাকি জোট হবে? এগুলো অফিসিয়াল কোনো ডিক্লারেশন এখনো হয়নি। এখনো পর্যন্ত এটি ফ্লুইড রয়েছে, আন্দোলন হচ্ছে, সকলেই আছেন একসাথে। নানানভাবে মত পার্থক্যের জায়গাটাকে মতৈক্যের জায়গায় রূপান্তর করা হয়েছে, চেষ্টা হচ্ছে। সুতরাং এটাকে এইভাবে দেখার কোনো সুযোগ নাই যে জোট হয়ে গেছে, এইভাবেও দেখার কোনো সুযোগ নাই যে জোট হবে না বা আসন সমঝোতা হবে না। আমাদের দলের যিনি প্রধান, তার পক্ষ থেকে তিনি বলেছেন যে আসন সমঝোতারও চেষ্টা করা হবে। এই ক্ষেত্রে আসলে একটা জিনিস আমরা প্রিমেচিওর আলোচনা করছি। নির্বাচনের তফসিল হবে, নির্বাচনের তফসিল হলে নির্বাচনের তফসিলের পরে সকলেই তার নমিনেশন পেপার সাবমিট করবে এবং আমরা প্রিমেচিওর চিন্তা করছি কে কার সঙ্গে জোট করলো, কোন আসন ফাঁকা থাকলো আর কোন আসন ফাঁকা থাকলো না। এটির জন্য তো অ্যাম্পল চান্সেস আছে, অ্যাম্পল অপরচুনিটি আছে। আমরা অতীতে দেখি নাই নমিনেশন পেপার সাবমিট করার পরেও দলগুলোর মধ্যে সমঝোতা হয়েছে, আসন কেন্দ্রিক সমঝোতা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা হয়েছে উইথড্র করার আগে, নমিনেশন পেপার উইথড্র করার আগে। আপনি দেখবেন যে সমস্ত দল এক দল আরেক দলের সঙ্গে জোট করতে চায় কিংবা আসন সমঝোতা করতে চায়, তার পূর্ণাঙ্গ সময়টা কখন, আসল সময়টা কখন, যে নমিনেশন পেপার সাবমিট করার পরে যখন উইথড্র প্রক্রিয়া হবে তখন কার সর্বশেষ নমিনেশন পেপার থাকবে আর কার থাকবে না, এটাই তো সমঝোতার সবচাইতে গুরুত্বপূর্ণ ইন্ডিকেশন শেষ পর্যন্ত। সুতরাং আমরা এই প্রিমেচিওর আলোচনা এটি যতক্ষণ জামায়াতে ইসলামী এখনো কোনো জোট গঠন করছে কি করছে না সেটি জানার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। জামায়াতে ইসলামী সব দলই আপনাকে অপেক্ষা করতে হবে, কোন দলই কিন্তু জোট গঠন করেনি। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে যে হুঁশিয়ারিটা দেওয়া হয়েছে সম্প্রতি, সেটি হচ্ছে যে 5 দফা দাবি, যার মধ্যে নভেম্বরে গণভোট আয়োজন একটি দাবি, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করা একটি দাবি, যদি না হয় তাহলে 11 নভেম্বর ঢাকার চিত্র ভিন্ন হবে। এই ধরনের হুমকির ভাষায় যেমনটি মাহমুদা হাবিবাও কিছুক্ষণ আগে বলছিলেন যে জামায়াত এখন কিছুটা উস্কানিমূলক ভাষায় কথা বলছেন, উনি এই শব্দটি ব্যবহার করেছেন। জামাত কি ইদানিং কিছুটা আসলে উস্কানিমূলক বা হুমকি দিয়ে এই ধরনের কিছু শব্দ ব্যবহার করছে? আপনার কি মনে হয় জনাব শিশির মনির, জামায়াতের কি দল হিসেবে বডি ল্যাঙ্গুয়েজে কিছুটা পরিবর্তন এসেছে কিনা? আমার এরকমটি মনে হয় না, তবে আমি মনে করি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির ভূমিকা প্রশ্নবিদ্ধ। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি যে ভূমিকা অবতীর্ণ হয়েছে এটি সিরিয়াসলি কোয়েশ্চেনেবল, অবজেকশনাল। আমরা এক্সপেক্ট করেছিলাম সকলেই যে বড় দল হিসেবে বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে, কিন্তু অগ্রণী ভূমিকার জায়গায় তারা এটি ইগোতে নিয়ে নিয়েছে। যেহেতু প্রস্তাবগুলো যেগুলো এসেছে তার কিছু কিছু প্রস্তাব তাদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত, এই জন্য তারা এটাকে চ্যালেঞ্জ আকারে নিয়েছেন, কোনোভাবেই বাস্তবায়ন করতে দিবেন না। একটা জিনিস দেখেন, ঐকমত্য কমিশনের সভাপতিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, সহ সভাপতি হলেন জনাব আলী রিয়াজ। তারা বলছেন যে ঐকমত্য কমিশন তাদের সঙ্গে প্রতারণা করেছেন, তাহলে ডক্টর ইউনূসকে তারা আক্রমণ করছেন। তাহলে তারা ঐকমত্য কমিশনের সহসভাপতিকে সকল কর্মকাণ্ডকে আক্রমণ করছেন। অথচ দেখেন কোন রাজনৈতিক দলের ডিসেন্টিং গুলোকে তারা প্রস্তাব করেন নাই গণভোটে পাঠানোর জন্য। সকল রাজনৈতিক দলের ডিসেন্টিং গুলোকেই তারা সরিয়ে দিয়ে তাদের পক্ষ থেকে একটা প্রস্তাব তারা পাঠাচ্ছেন। তারা বলছেন জুলাই সনদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়ে আপনার সামনে বলছি, যদি কেউ দেখাইতে পারে
যে জুলাই সনদের একটি অক্ষর, একটি শব্দ, একটি লাইন কেউ পরিবর্তন করেছে, তাহলে তাদের এই আর্গুমেন্ট সঠিক বলে মেনে নেওয়া। আর যদি দেখাইতে না পারে যে কোনো অংশটুকুকেই, জুলাই সনদের কোনো অংশকেই তো কেউ বাদ দেয় নাই। জুলাই সনদ যেটি আমাদেরকে দেখানো হয়েছিল, যেটিতে আমরা স্বাক্ষর করেছি, এরপরে কি জুলাই সনদ পরিবর্তন হয়েছে? জুলাই সনদ তো পরিবর্তন হয়নি। বাস্তবায়ন প্রক্রিয়ায় যে রিকমেন্ডেশন দিয়েছে, সেটি কেন জুলাই সনদের পরিপূর্ণ জিনিসকে বাস্তবায়নের জন্য রিকমেন্ডেশন দিয়েছে, সেখানে ডিসেন্টিং বাদ দিল, তাতেই প্রতারক হয়ে গেল? তাহলে জামাত ইসলামীর ডিসেন্টিং অত বাদ দিয়েছে, এনসিপি ডিসেন্টিং অত বাদ দিয়েছে, আমরা তো প্রতিক্রিয়া বলিনি, আমরা তো প্রতারক বলি নাই। তারা কেন ডক্টর ইউনূস সাহেবকে এবং ঐকমত্য কমিশনকে প্রতারক বলতে হলো? এটাই হলো সকল সমস্যার কেন্দ্রবিন্দু। তারা বলতে পারতো, ইয়েস, জুলাই ঐকমত্য কমিশন যে ইমপ্লিমেন্টেশন প্রক্রিয়া দিয়েছে, উই ওয়েলকাম দি ইমপ্লিমেন্টেশন প্রসেস। আমরা ওয়েলকাম করতাম, সকলে ওয়েলকাম করত, সমস্যা তো এখানেই কেটে যেত। কিন্তু সেটাকে তারা মনে করেছেন যে তারা ডিসেন্টিং দিয়েছেন, ঐকমত্য কমিশন সেটাকে রিকমেন্ডেশন দিয়ে গণভোটে পাঠালো না, এত বড় স্পর্ধা ঐকমত্য কমিশন কোথায় পেল? আমি এটাকে বলছি আমিত্ব, এটার নাম হলো ইগো। এই ইগো একটা রাষ্ট্রকে, একটা সরকার প্রসেসকে, একটা গণ অভ্যুত্থানকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। তাহলে জনাব নাহিদ ইসলাম যে অভিযোগটি জামাতের বিরুদ্ধে এর আগে করেছিলেন, যে জামাত পিআর, যেটি বলছে যে পিআরের আন্দোলন, যেটি উভয় কক্ষে পিআরের আন্দোলন নিয়ে কথা বলে এক ধরনের প্রতারণা করেছে, বা জামাত যে এই যে নভেম্বরেই গণভোট হতে হবে সেই বিষয়গুলো নিয়ে যে জামাত এখন পর্যন্ত বলে যাচ্ছে যে যদি সেটি বাস্তবায়ন না হয় তাহলে রাজপথের চেহারা ভিন্ন হবে, এই বিষয়গুলোকে তাহলে আপনি কিভাবে দেখছেন? সেটি কি জামাতের ইগো না? না, আপনি দেখেন না, ঐকমত্য কমিশন রিকমেন্ডেশন দিয়েছে বাস্তবায়নের জন্য, এই বাস্তবায়নটা হচ্ছে না। এখান থেকে তো প্রবলেমের সূত্রপাত। সেখানে কি আছে নিম্নকক্ষে পিআর এর কথা? সেখানে কি আছে উচ্চ কক্ষে পিআর, এবং উচ্চ কক্ষে 100 সদস্য বিশিষ্ট উচ্চ কক্ষ গঠিত হবে পিআর সিস্টেমের বিরুদ্ধে। এখানে বিএনপি ডিসেন্টিং দিয়েছিল, এই জন্যই তাদের ইগোতে লেগেছে, কারণ গণভোটে পাঠিয়ে দিচ্ছে পিআর সহই এবং উইদাউট এনি ডিসেন্ট। এটি বিএনপি মেনে নিতে পারছে না। একই ব্যক্তি সরকার প্রধান হবেন এবং দলীয় প্রধান হবেন, এই ব্যাপারে বিএনপি ডিসেন্টিং দিয়েছে। এটা যখন গণভোটে চলে যাচ্ছে, তখন বিএনপি তার রিয়াকশন সহ করছে, ওভার রিয়াকশন, এবং এইগুলোতে যদি রিয়াকশন সহ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা 4র্থ স্টেপে বিএনপি ডিসেন্টিং দিয়েছে, ডিসেন্টিংকে উইথড্র করে দিয়ে গণভোটে চলে যাচ্ছে। এইগুলোকে তারা মনে করছেন যে তাদের মতের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে, সুতরাং এই জন্য ঐকমত্য কমিশন প্রতারণা করেছে। এটি মোটেও সঠিক না। জামাত ইসলামীর কথা যেটা বলছেন, আমার ভাই যেটা বলেছেন এনসিপির সভাপতি, আমি মনে করি এটা অনেকটাই তার বলাটাকে আমি সমর্থন করছি না। এই জন্য করছি না, যখন ঐকমত্য কমিশন রিকমেন্ডেশন দিয়ে দিল, তখন তো আমরা একমত পোষণ করে গেলাম। একমত পোষণ করলে আমরা ওয়েলকাম করলাম, এনসিপি ওয়েলকাম করলো। সমস্যাটা সৃষ্টি করলো কে? বিএনপি। তো বিএনপি সেখানে সমস্যা সৃষ্টি না করলে আর তো কোনো অসুবিধা ছিল না কারো। একমাত্র অসুবিধা তো বিএনপি সৃষ্টি করছে এখন বাস্তবায়নের ক্ষেত্রে। আমি আগেই বলছি, ওই 2-3টা জিনিস তারা অ্যাকসেপ্ট করতে পারছে না। জি জনাব সারোয়ার তুষার, একমাত্র সমস্যা কি বিএনপি তৈরি করছে? আপনার কি মনে হয়? কিছু সমস্যা জামায়াত ইসলামীও তৈরি করেছে। বিএনপি তো অবশ্যই, বিএনপি এই সংস্কার প্রক্রিয়ায় একটা মানে যেটা আনফর্চুনেটলি তাদের এখানে নেতৃত্বের ভূমিকায় থাকার কথা, কিন্তু তারা এখানে প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, এটা সত্য। কিন্তু জামায়াত ইসলামেরও কিছু ক্যামোফ্লজ, কিছু এমন কিছু পজিশন আছে যেটা আসলে সংকটটাকে বাড়াচ্ছে। এবং আপনি দেখছেন দুই দল এখন পাল্টাপাল্টি যে কথা বলছে, এই যে চেহারা বদলে দেবো ঢাকা শহরের, এটা একটা। আবার আরেকটা হচ্ছে আমির খসরু সাহেব বলেছেন যে এখন যদি আমরাও নামি তাহলে তো সংঘাত হবে। তাহলে আমরা কি সুন্দর মতো একটা আলোচনা শেষ করে আনলাম, এখন তাহলে সংঘাতের প্রশ্ন আসছে কেন? এই দুই বড় দল তারা একটা কনডেসেন্ডিং কিংবা নসিহতি আচরণ করছে দেশের সাথে, দেশের মানুষের সাথে, সরকারের সাথে। আপনারা এটা করতে পারবেন না, আপনারা এটা করতে পারবেন না, তাদের কথা শুনতে হবে। এবং এখানে জামায়াত ইসলামের প্রধান, যেমন ধরুন তারা যে দুটো জিনিস নিয়ে সবচেয়ে বেশি সিরিয়াসনেস দেখাচ্ছে, এটা লোয়ার হাউসে পিআর, এটা তো এজেন্ডাতেই নাই। তো যেটা এজেন্ডাতে নেই সেটা নিয়ে আপনারা এখন আন্দোলন করছেন কেন? মানে এটা কিন্তু শিশির ভাইও বললেন যে এটা তো এজেন্ডায় নাই, তাহলে এজেন্ডায় না থাকলে আপনি এটা নিয়ে এত বড় মোবিলাইজেশনের দরকারটা কি? দ্বিতীয় কথা হচ্ছে নভেম্বরে গণভোট। আমার ধারণা এটার ব্যাপারেও জামায়াত ইসলাম নমনীয় ইতিমধ্যেই। মানে জামায়াত ইসলাম এটা ইলেকশনের দিন যদি হয়, তারা এটা মানে বাধা দেওয়ার কোনো কারণ নাই।
ঠিক আছে, এবং এই যে টাইমিংটাকে গুরুত্বপূর্ণ করে তোলা, গণভোটের টাইমিং, বিএনপি বলছে এটা মানে বিএনপির গণভোটকেই প্রশ্ন করছে এখন, আর জামায়াত ইসলাম হচ্ছে এটা ইলেকশনের দিন আগে হতে হবে। হ্যাঁ, এবং যখন আগে হতে হবে দেখবেন আমাদের সিনিয়র পলিটিশিয়ান তাহের ভাই যেটা বললেন যে ইলেকশন নিয়ে শঙ্কা আছে, গণভোটটা আগে হয়ে যাক, তাহলে কিন্তু বিএনপির ইনসিকিউরিটি এখান থেকেও তৈরি হয় যখন আপনি এই কথা বলেন। এই জন্য আমরা বলছি যে এই মানে এই টাইমিংটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে গণভোটটাকে বাধ্যতামূলক করার বিষয়, যে গণভোটের উপর পরবর্তী সংসদ ছড়ি ঘোরাতে পারবে না। গণভোটে একটা জিনিস গণভোট হচ্ছে যেটা আমি ইয়ের কথাই বলি, আমাদের সালাউদ্দিন ভাই যেটা বলেছেন যে এটা হচ্ছে মানে হাইয়েস্ট এক্সপ্রেশন অফ দি সভরেন উইল অফ দ্য পিপল, জনগণের সার্বভৌম ইচ্ছার সর্বোচ্চ বহিঃপ্রকাশ হচ্ছে গণভোট। ফলে পরবর্তী সংসদ এটার উপর ছড়ি ঘোরাতে পারবে না। তাহলে এটা হওয়া উচিত ছিল, এবং এখানেই কিন্তু 270 দিনের কথাটা এসেছে। তো আপনি 270 দিনে একমত না, আপনি বলেন যে এটা 1.5 বছর সময় লাগবে, সেটা বলেন, একটা টাইমলাইন তো দিতে হবে। ঘোষণাপত্র যেটা হয়েছে, জুলাই ঘোষণাপত্র যেটা দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা পাঠ করলেন, সেই ঘোষণাপত্র কি বলা নাই পরবর্তী সংসদ 2 বছরে বাস্তবায়ন করবে? তো সেখানে কি একটা টাইমলাইন দেওয়া নাই? বিএনপি তো সেটাতে অ্যাগ্রি করেছে। তাহলে আপনি 9 মাসে আপনার দ্বিমত আছে, আপনি বলেন যে না 9 মাসে সম্ভব না, এটা একটু বেশি সময় দরকার, কিন্তু বাধ্যবাধকতা দেওয়া যাবে না জনগণের রায়কে, এটা তো কেমন কথা? তার মানে হচ্ছে আপনি এটা করতে চান না, আপনার এখানে আসলে মানে গুডউইল নাই। কেন? কারণ হচ্ছে আপনি টানা আলোচনা করলেন 1 বছর, সেখানে আপনার ইনপুট আছে বিএনপি কিংবা সমস্ত রাজনৈতিক দলের, এরপরে জনগণের গণভোট দিয়ে তারা এটা পাশ করিয়েছে। তারপরে যদি 9 মাসে না হয়, 1.5 বছরে না হয়, 2 বছরে যদি না হয়, আপনি যদি বলেন এটা খোলা থাকতে হবে, তাহলে তো আপনার আসলে মানে ইন্টেনশন নিয়ে প্রশ্ন উঠবে। ঠিক আছে, ফলে এখানে এটা বলে শেষ করি যে জামায়াত ইসলাম এবং বিএনপি দুই দলই আমরা যেটা চেয়েছিলাম যে জুলাই সনদটাকে রাখবো আমরা আমাদের যে দৈনন্দিন নিত্য যে রাজনীতি এটার বাইরে, ঊর্ধ্বে, এটা হবে একটা ন্যাশনাল ডকুমেন্ট। এখানে আমরা সবাই ঐক্যমত্যে আসবো। আনফর্চুনেটলি দেখা যাচ্ছে এই দুই দলই যার যার পলিটিক্যাল যে স্ট্র্যাটেজি সেইটাকে বাস্তবায়নের জন্য, সেটাকে হাসিল করার জন্য তারা জুলাই সনদকে এক ধরনের জিম্মি করে রাখছে। এটা খুবই আনফর্চুনেট। এই দুই দলের আরও দায়িত্বশীল রাজনীতি আমরা আশা করেছি। মাহমুদা হাবিবা, এটি কি সত্যি যে বিএনপির অনাগ্রহের কারণেই এখন এই আলোচনা এগুচ্ছে না, জুলাই সনদ বাস্তবায়নের যে আলোচনা? দেখুন, এটা তো আমি তো আমার পয়েন্ট থেকে সেটা মনে করি না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো কোনোভাবেই সেটা মনে করে না। যেটা আমি খুব ইন্টারেস্ট নিয়ে আলোচনা শুনছিলাম শিশির মনির ভাইয়ের কথা, যে সরকারকে চাপে রেখেছে বিএনপি, কিভাবে হুমকি দিচ্ছেন হুমকি দিচ্ছে আপনার দল, আঙুল বাঁকা করবেন, আঙুল সোজা করবেন, ঘি আপনার চাই ঘোষণা দিচ্ছেন আপনি, আর চাপে রেখেছি আমরা। আমাদের যেটা পয়েন্ট, আমি সারওয়ার তুষারের কথা আমার আমলে নিয়েই বলছি, দেখুন জুলাই সনদ বা সেইটার যে ঐকমত্য হয়েছি বা ঐকমত্য হয়নি ওইটা নিয়ে তো ট্রাবল নাই, ট্রাবল তো প্রক্রিয়া। কারণ জুলাই সনদের যেটা ঐকমত্য হওয়া বা না হওয়া এই আলোচনা তো শেষ হয়ে গেছিল, এরপরে আলোচনাটা যেটা এক্সটেন্ডেড হয় সেটা তো প্রক্রিয়া নেই। আমি কিন্তু সংবিধান বিশেষজ্ঞ নই দোলা, কাজে অনেক কিছু আমি কিন্তু আপনাকে প্রপার অ্যান্সার করতে পারবো না। সাধারণ রাজনীতিবিদ হিসেবে আমি যেটুকু বুঝি সেটাই বলছি। এই যে বিএনপির ধাক্কাটা কোথায়, শকটা কোথায়? বিএনপির শকটা হচ্ছে যে এই যে প্রক্রিয়াটা, যেগুলো আলাপ আলোচনা হয়েছে, আপনি খুব সঠিকভাবে একটা প্রশ্ন তুলেছেন, সেখানে তো 270 দিন কিংবা অটোমেটিক্যালি এটা সংবিধানের পার্ট হয়ে যাবে সেটা তো বলা হয়নি। আমি সারওয়ার তুষারের কথাটাকে বিশেষ সাধুবাদ জানাই যে দেখুন আমরা আলোচনা করতে করতে তো এত দূর এসেছি। বিএনপি তো যেটা তারা বলছেন যে বাধাগ্রস্ত করছে, এটা তাদের পয়েন্ট থেকে মনে হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো একটা বৃহৎ দল, তাকে তো বহু বিষয়ে ডুয়েবল যতটুকু সেই জায়গাটুকু আমরা একমত হওয়ার চেষ্টা করেছি। দেখুন আপনি কিছুক্ষণ একটা কথা বললেন যে সংসদে বিএনপি তুলবে, আলাপ আলোচনা হবে যেগুলো, সেটা কিন্তু আমাদের প্রস্তাবনা ছিল না। আমাদের প্রস্তাবনা ছিল যেটা আগে, এটা কিন্তু এই প্রস্তাবনার সময়ও পার হয়ে গেছে, তারপরও প্রস্তাবনাটা আমি বলে দিই। প্রস্তাবনা ছিল প্রত্যেকে তাদের ইশতেহারে এই নোট অফ ডিসেন্টটা তুলবে, সেই অনুযায়ী ভোট যেটা হবে, এটা ছিল আগের আলোচনা। এটা থেকে আমরা অনেক দূর সরে এসেছি, কর্তৃত্বর বিষয় আসছে যে সরকারের কর্তৃত্ব আছে কিনা। এখন ওই আলোচনাটা কিন্তু ইট ওয়াজ আ ডিসকাশন উইচ ওয়াজ লং, মানে উইচ হ্যাপেন্ড লং ব্যাক। এটা এখন রাজনীতি যেখানে এখন প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে বা ডিসকাশনগুলো, এটা আসলে এখন আর রেলেভেন্ট নাই। এখন যেটা দাঁড়িয়েছে, যেটা অভিযোগ করা হচ্ছে যে আলোচনায় রেসপন্স করছে না। এই যে সরকারের যে এখতিয়ারের বিষয়টি বলছেন, এই আলোচনা কিন্তু খুব একটা পুরনো না, কারণ জনাব সালাউদ্দিন আহমেদ কিন্তু গতকালই বলেছেন যে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে 7 দিনের মধ্যে, না হলে আমরা সিদ্ধান্ত নেব। আপনারা কোনো নির্বাচিত সরকার নয়, এটা আপনারা যেন সব সময় ইয়াদ রাখেন। আপনাদের এরকম কোনো এখতিয়ার নেই আমাদের ডিকটেট করার যে 7 দিনের ভিতর
আপনারা সিদ্ধান্ত না নিলে আমরা সিদ্ধান্ত নেব, এত শক্তি প্রদর্শন আপনাদের বোধহয় মানায় না। এটা হচ্ছে আলোচনার সময়টা ন্যারো ডাউন করে আনা নিয়ে বলা হয়েছে, অন্য বিষয় না। কারণ এটা হচ্ছে আপনি নির্বাচন পর্যন্ত, আমি যেটা বুঝি আর কি, এটা সালাউদ্দিন আহমেদ বলেছেন, দায়িত্ব নিয়ে বলেছেন, তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে আপনি সময়টা কেন বেঁধে দিচ্ছেন? আপনি 8.5 মাস ধরে আলোচনা করতে পারলেন, আপনার তো এখনো তফসিল ঘোষণা হয়নি, 2 মাস আছে, তো আপনি সময়টা দেন। এবং বিএনপি কিন্তু আলোচনার কথাতে আবারও কিন্তু সরকারের কাছেই ফিরে গেছে। আমরা কিন্তু মানে অন্য কোনো রাজনৈতিক দলের সাথে আর আলোচনায় এটা নিয়ে আগ্রহী নই। যে কথাটা আমরা কিছুক্ষণ আগে শুনলাম যে বিএনপির ডক্টর শিশির মনিররা এটা নিয়ে আশ্চর্য হননি, ব্যারিস্টার শিশির মনির বা আর কেউ এটা নিয়ে অবাক হননি, হয়তো বা তাদের সাথে ডিসকাশন হয়েছে, বিএনপির সাথে কিন্তু হয়নি। এখানে একটা গ্যাপ আছে, আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপ আছে। আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপটা হচ্ছে যেটা হচ্ছে শক, যেই বিষয় যেইভাবে তিনি ব্যাখ্যা করছেন বিএনপির কি মানে যে ঔচিত্যবোধ, এটা বিএনপির নিজস্ব, এটা তার জাতীয়তাবাদী ভাবধারায় সে যেটা সঠিক মনে করছে সেটা করছে, সেটা আপনার কাছে রং মনে হতেই পারে। রাজনীতি এটাই তো সৌন্দর্য, যে আমি আমার আস্থা এবং বিশ্বাস, আমার আদর্শ অনুযায়ী আমি কাজ করছি, সেখানে আপনি সমালোচনা করেন সেটা ঠিক আছে, কিন্তু আপনার পুরো কথাটা ডিসকাশন 80% যখন বিএনপিকে নিয়ে ঘুরতে থাকে তখন আমার স্মরণ হয়ে যায় সে 2014 থেকে টকশো করি আমি যখন বসতাম, আপনি বিশ্বাস করেন আমার বিপক্ষের বক্তারা যে প্রশ্নই করেন না কেন ওই টেনে এনে বিএনপির ঘাড়ে বসে 2 মিনিট তাদের নিয়ে বলতেন, 4.5 মিনিট বিএনপিকে নিয়ে বলতেন। এভাবেই তারা বিএনপিকে লাইভ করে রেখেছিলেন। যেভাবেই বলেন না কেন, দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যদি সদিচ্ছা না থাকে এতদূর আসার কোনো সুযোগই ছিল না। এবং এতদূর যেহেতু এসেছে, এখানে সারোয়ার একটা চমৎকার কথা বলেছেন যে দেখুন সময়সীমা আসলে কতদিন। আমরা তো আমাদের ইশতেহারে যে কথা যখন বলি, আমাদের পক্ষ থেকে প্রস্তাবনা বলি, তখন তো 2 বছর কথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেছিল। কিছু কিছু শব্দের ব্যবহার যেটা নিয়ে অবশ্যই বিএনপির সিরিয়াস ধরনের আপত্তি আছে, এই আপত্তির কারণে এই বিষয়টা এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাইছে যেটা সরকার সরাসরি হস্তক্ষেপ করুক। আর আজকে সরকারকে প্রতারক বলাতে খুব গায়ে লাগছে। আমি শেষ করি, আমি একটু শেষ করি, গায়ে লাগছে। ঠিক কয়েকদিন আগে এই দলগুলাই কি বলেনি যে বিএনপির পক্ষে সব রোল প্লে করছে, লন্ডন বৈঠকের পরে সব বদলে গেছে, এই সরকার নতজানু হয়ে গেছে, এই সরকার একটা সুনির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করছে। এই কথাগুলো শুনে এসেছি। যখন যার পারপাস সার্ভ হয় দোলা, তখন সে ভেরি মাচ স্যাটিসফাইড উইথ দ্য গভর্নমেন্ট। এবং যখন আরেকজনের, যেমন আমরা এই মুহূর্তে অবশ্যই আমরা খুবই সংক্ষুব্ধ বলেই আমরা কিন্তু নানা ধরনের অভিযোগও করছি, কিন্তু দিন শেষে আমরা কিন্তু আপিলটাও করছি ওই প্রধান উপদেষ্টার কাছেই। আমরা কিন্তু মাঠে নামিনি, আমরা কিন্তু আঙুল বাঁকা করে কথা বলিনি, আমরা ঘি চাই আমরা সেটাও বলিনি যে ঢাকার মানচিত্র বদলে দিব বা চেহারা বদলে দিব। এই কথাগুলো বা এই আচরণগুলো, সহনশীলতা, আপনি যাদের সাথে নিয়ে আমরা কথা বলছি, আমি যখন এনসিপিকে নিয়ে কথা বলবো আমি কত দূর বলবো ওটা ডিফাইন করতে হবে, কারণ সে কিন্তু আমার জুলাই সহযোদ্ধা, জামাত ইসলাম কিন্তু আমার জুলাই সহযোদ্ধা। কাজে আপনি কতটুক বলবেন এবং কত দূর যাবেন সেটারও সীমারেখা থাকাটা বাঞ্ছনীয়। ছোট ছোট কথা এখন এগুলো হতেই থাকবে। আবারও বলি আপনাকে, এই টোটাল ডিসকাশনের পেছনে এই সময় তো যাবে। আবারও আপনার সাথে আমি আসবো, শিশির মনির ভাই আসবেন, সারোয়ার তুষার আসবেন, এগুলোর পেছনেও কিন্তু এজেন্ডা আছে। এই এজেন্ডাগুলো চোখ কান খোলা রাখেন। নির্বাচনের আগের ডিসকাশন, নির্বাচনের আগের আন্দোলন, নির্বাচনের আগের আঙুল সোজা করা বাঁকা করা, এটা বহু পুরাতন রাজনৈতিক নয়। আমরা তাহলে সাধুবাদ জানাই। আমরা এই আলোচনা থেকে কিছুটা সরে আসি। অন্য প্রসঙ্গে আমি আপনার কাছে খুব ছোট করে জানতে চাই, অনেকে বলছেন যে বেগম খালেদা জিয়াকে 3টি আসন থেকে বিএনপি মনোনয়ন দিয়েছে কারণ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সংশয় রয়েছে। এটা কি ঠিক? নির্বাচনী প্রচারণায় কে নেতৃত্ব দেবেন? বিএনপি যদি সরকার গঠন করে প্রধানমন্ত্রী কে হবেন? অনেক ধন্যবাদ আপনাকে। না, জনাব আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে কোনো সমস্যা নেই। তিনি উমরা শেষ করে দেশে ফিরবেন। তিনি 28শে নভেম্বর এখনো পর্যন্ত যেটা জানা যায় উমরায় যাচ্ছেন, তারপরে উনি দেশে ফিরবেন, এটা প্রথমত। দ্বিতীয়ত, আমাদের সম্মানিত চেয়ারপারসন নিজেই নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন। যেহেতু তার শারীরিক অবস্থা অনেকটাই কম্প্রোমাইজ, তিনি কতটুকু নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দিতে পারবেন সেটা যায় না, কিন্তু টপ নেতৃত্ব তো তিনিই থাকবেন। মানে তার নির্বাচনে অংশ নেওয়া মানে হচ্ছে অটোমেটিক্যালি টোটাল নির্বাচন প্রসেসের তিনি একেবারে মাথা হয়ে যাওয়া। কিন্তু তার শরীর তাকে কতটুকু সাপোর্ট করবে এই প্রসেসে, যেইভাবে দল পরিচালনার জন্য সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে সর্বতোভাবে সহযোগিতা করছেন, কিংবা মানে তার মাধ্যমে দলটা পরিচালিত হচ্ছে, হয়তো সে ধরনেরই হবে। আর প্রধানমন্ত্রীর প্রশ্নে এটা তো আমরা সেভাবে কোনো আমাদের দ্বিমত নাই। আমরা তো সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন। আর সম্মানিত চেয়ারপারসন তো দলীয় প্রধান, আমাদের দলীয় প্রধান। এবার এই যে এত ডিসকাশন, এত কথা, এটা নিয়ে বিএনপির আপন নোট অফ ডিসেন্টের কারণগুলো কি জানেন? বিএনপি খুব লম্বা চিন্তা করে। বিএনপি এইটা ভাবছে না যে সরকারের আজ থেকে 10 বছর পরে তুষাররা ক্ষমতায় আসতে পারেন,
শিশির মনির ভাইরা আসতে পারেন। হাত পা বেঁধে দিয়ে একটা সরকারকে ক্ষমতায় তুলে দেওয়ার যে একটা প্রচেষ্টা, তার চেয়েও বড় কথা যে সবগুলোই আমি বলছি না, এটার মধ্যে হয়তো ন্যায্য দাবিও আছে, এখানে ডিসকাশনেরও ব্যাপার আছে, কিন্তু আপনি যখন প্রতি কথায় জনগণ বলেন তখন মূল বিষয়টা কি হচ্ছে? আপনি যেই দাবি নিয়েই মাঠে নামছেন, আপনি আগে সাধারণ নির্বাচন আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। আমি পরের প্রশ্নে যেতে চাই এবং এটারও খুব ছোট করে উত্তর চাই আমি। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা 10 আসনের ভোটার হয়েছেন এবং এ সময় তিনি জানিয়েছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হবেন এবং ঢাকা থেকেই হবেন। এবং আরেকটি আলাদা খবর হচ্ছে যে বিএনপি ঢাকা 10 আসনে কোনো প্রার্থী দেয়নি। আমি আপনার কাছে সরাসরি জানতে চাই এই দুটি খবরের কোনো সংযোগ আছে কিনা? আমি যতটুকু প্রথমে যখন নমিনেশন ঘোষণা হয় তখন তো আসিফ এটা ঘোষণা দেননি, কাজে দুইটা খুব পাওয়ারফুল প্রার্থী আমাদের ওখানে, একজন হচ্ছেন রবি ভাই, রবিউল ইসলাম যিনি, আর একজন হচ্ছেন ব্যারিস্টার অসীম ভাই। এনারা দুজনই অত্যন্ত যোগ্য। আমার যেটা মনে হয়েছে সেটা চুলচেরা বিশ্লেষণ হয়তো একজনকে বেছে নিতে কষ্ট হয়েছে, কিংবা দেখুন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, জোটের কারোর জন্য রাখা হচ্ছে কিনা, বিএনপি তো আর এটা লুকিয়ে কিছু করছে না, বিএনপি তো 63 আসনে কোনো প্রার্থী দেয়নি এই কথা বলে খুব স্পষ্টভাবে যে যুগপৎ আন্দোলনরত দল কিংবা যাদের সাথে আমরা একমত হব তাদের সাথে, কিংবা যারা আমাদের সাথে জোটভুক্ত হবে তাদের জন্য আসনগুলো রাখা হয়েছে। কাজে এই ডিসকাশনটা আমি যেই জায়গায় রাজনীতি করি, আমি যে লেভেলে করি, সেই লেভেলে এই ইনফরমেশনটা আমার জানার কারণ নাই। উই আর ভেরি মাচ কম্পার্টমেন্টাল। যারা যোগাযোগ করছেন বিভিন্ন দলের সাথে তারা ভিন্ন মানুষ, আমরা যারা আসছি টক শোতে তারা ভিন্ন মানুষ। হয়তো আপনাদের চেয়ে 2-4 ঘন্টা আগে আমরা জানতে পারবো, কিন্তু মানে এই প্রসেসটাতে, কিন্তু এইটুকু আপনাকে আমি নিশ্চয়তা দেই, প্রতিটা দলের সাথেই প্রত্যেকটা রাজনৈতিক দল এই মুহূর্তে পরস্পরের সাথে নানা ধরনের যোগাযোগে আছেন এবং সেই যোগাযোগটা প্রকাশ্য নয়। জনাব সারওয়ার তুষার, এই কি ধরনের যোগাযোগ এনসিপির সাথে এই মুহূর্তে অন্য দলের চলছে? এটি নিয়ে এখন এনসিপির কিছুদিন আগ পর্যন্ত মার্কা কি পাবে সেটি নিয়ে এক ধরনের আলোচনা ছিল, এখন আলোচনা হচ্ছে যে এনসিপি কার সঙ্গে জোট করছে, নাকি এনসিপি একাই হাঁটছে? হ্যাঁ, এখানে আমাদের যোগাযোগ এটাও দুই ধরনের যোগাযোগ। একটা হলো সংস্কার কেন্দ্রিক যোগাযোগ। বিএনপির সাথে যোগাযোগ করেছেন এবং তাদের কাছে 20 আসন চেয়েছেন, তারা 10 আসন দিতে চেয়েছে, এই খবরের কি কোনো ভিত্তি আছে? পত্রিকা ধরেন আমি যেটা দেখলাম যে কোন পত্রিকা চায় আমরা 20টা আসন পাই, কোন পত্রিকা চায় আমরা 10টা পাই, কোন পত্রিকা 5টা চাই। আবার আমাদের দলের টেম্পারমেন্ট আলাদা। হ্যাঁ, আমাদের যেটা সাধারণ সভায় আলোচনা হয়েছে, ইসিতে মানে এক্সিকিউটিভ কাউন্সিলে আলোচনা হয়েছে, সেখানে আমরা নতুন দল হিসেবে আমাদের জন্য এই ইলেকশনটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলেকশন এবং একটা সুবর্ণ সুযোগ যে ওয়ার্ড পর্যায় পর্যন্ত, তৃণমূলের একেবারে সর্বশেষ স্তর ওয়ার্ড পর্যায় পর্যন্ত দলকে নিয়ে যাওয়া। ফলে 300 আসনের প্রার্থী, এবং আপনি দেখতে পেয়েছেন যে আমাদের মনোনয়ন অনেকে সংগ্রহ করছেন, এটা চলমান আছে এবং এটাতে বিপুল সারা। ফলে আমরা 300 আসনে তো আগে প্রার্থী তৈরি করব এবং তফসিলের আগ পর্যন্ত, মানে ওই উইথড্র করার আগ পর্যন্ত যেহেতু অনেক কিছুই ঘটার সম্ভাবনা থাকে, মানে 300 আসনে আমরা প্রার্থী তৈরি করব আগে, কারণ এটা আমাদের জন্য সাংগঠনিক বিস্তৃতির একটা খুব ভালো একটা সুযোগ। তারপরে যদি কারোর সাথে আমার একটা নিজস্ব বোঝাপড়া হচ্ছে বা অবজারভেশন হচ্ছে যে এবার কেউই একা ইলেকশন করবে না, কোনো দল না, ইনক্লুডিং বিএনপি এবং জামায়াতে ইসলাম প্রত্যেকেই, এবং বাংলাদেশে ইলেকশনের জোট হওয়া এটা কোয়াইট নর্মাল ব্যাপার। কিন্তু মানে এবার সমঝোতার কথাটা আসছে, এখন সমঝোতার কথাটা আবার আসলে এমন একটা বিপদ হয়েছে, এমনভাবে আসে কথাটা যে আর ইলেকশন হবে না, টেবিলে বসে ভাগাভাগি হবে, এরকম তো না ব্যাপারটা। সমঝোতা মানে হচ্ছে এটা আরেক ধরনের পরোক্ষ জোট বা এরকম একটা কিছু, যেখানে মানে আমি আপনাকে কনসিডার করছি, আপনি আমাকে কনসিডার করবেন, বাট ভোট তো শেষ পর্যন্ত। আপনি একটা হাইপোথেটিক্যালি চিন্তা করেন যে ধানের শীষ এবং দাঁড়িপাল্লার সমঝোতা হয়েছে একটা আসনে, সেখানে দাঁড়িপাল্লা প্রার্থী দিল, ধানের শীষ দিল না, তাহলে দাঁড়িপাল্লা কি জিতে গেছে? তাকে তো শাপলাকে ফেস করতে হবে, আরেকটা প্রার্থীকে ফেস করতে হবে। একই কথা শাপলার ক্ষেত্রেও প্রযোজ্য বা ধানের শীষের ক্ষেত্রেও প্রযোজ্য। ফলে সমঝোতা মানে যেটা হচ্ছে যে আমি আমার যিনি মিত্র আছেন তাকে আমি কনসিডার করলাম, কিন্তু আমাকে ইলেকশন করতে হবে, ইলেকশন ফেস করে আসতে হবে। মিত্র আমাকে কনসিডার করার পরেও আমি হারতে পারি, ঠিক আছে? ফলে আমাদের ক্ষেত্রে এটা এখনো পুরোপুরি ওপেন। পর্দার আড়ালে এসব আলোচনা নিয়েই কি এখন এনসিপি বেশি ব্যস্ত, সেই জন্য মাঠে এনসিপি কে কম দেখা যাচ্ছে? না, মাঠে কি ইস্যু? মাঠে বিএনপি জামায়াতকে খুব এখন অ্যাগ্রেসিভ ভূমিকায় দেখা যাচ্ছে, আপনাদেরকে সেভাবে দেখা না। অ্যাগ্রেসিভ ভূমিকা থাকতে হবে কেন? যৌক্তিক ভূমিকায় থাকতে হবে, এবং সেইটা আমরা সারা দেশে, যেমন আমি নিজে পার্সোনালি প্রায় প্রতিদিন আমার এলাকায় যাচ্ছি, কথাবার্তা বলছি, জনসংযোগ করছি। এখন আমাদের যেটা একটা হয়ে গেছে কি, যে মুখোমুখি সংঘর্ষ না হলে, কিংবা ধরেন যে ওই যে অন্তর্কন্দলে জের ধরে 2-4টা লাশ না পড়লে আমাদের মনে হয় যেন কেউ কোনো কাজ করছে না। হ্যাঁ, এরকম মনে এটা হয়ে গেছে, কিছু করার নেই, মানে এটা দুঃখজনক বাস্তবতা। আমরা প্রায় প্রতিদিনই আমাদের কোনো না কোনো সারা দেশে কোথাও না কোথাও কোনো না কোনো ধরনের কর্মসূচি হচ্ছে, কোথাও শাপলা পাওয়ার জন্য আনন্দ মিছিল, কোথাও কোনো প্রার্থীর জনসংযোগ, মানে সম্ভাব্য প্রার্থীর জনসংযোগ, কোথাও আমাদের অন্য কোনো কর্মসূচি, জেলা সমন্বয় সভা হচ্ছে, আমাদের 2 মুখ্য সংগঠক। বিএনপি জামায়াতের মতো মারামারি হচ্ছে না, মারামারি হচ্ছে না, এবং আমরা উই আর ভেরি হ্যাপি উইথ দ্যাট, যে আপনার ওই 2 মুখ্য সংগঠক
আমাদের সার্জিস এবং হাসনা, তারা কিন্তু সারা দেশ চষে বেড়াচ্ছে, কিন্তু সেগুলো খুব একটা মানে ওই কি বলে চার্মিং মনে হয় না, কারণ হচ্ছে যে এখানে মারামারি হচ্ছে না, আশা করি যে সেটা হবেও না। জি, জনাব শিশির মনির, আপনার কাছে আসতে চাই। গত 27 অক্টোবর কুমিল্লার চান্দিনায় উত্তর জেলা জামায়াতের গণমিছিলে দুপক্ষের মধ্যে হাতাহাতি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই কারণেই এটি আলোচনায় যে জামাতের ক্ষেত্রে আমরা এরকম সাধারণত দেখি না। একটি পক্ষের ভাষ্য হচ্ছে যে জামায়াতের সম্ভাব্য প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন আওয়ামী লীগের দোসর, এবং সেদিন বক্তৃতা করার সময় মাইক কেড়ে নিয়ে জামায়াতের কর্মী সমর্থকদের একাংশ স্লোগান দিয়েছেন যে দল বিক্রি চলবে না, আওয়ামী দোসর মানি না। আওয়ামী দোসরদের কি জামায়াতে জায়গা হচ্ছে, জনাব শিশির মনির? তার আগে আমি একটি কথার জবাব দিয়ে নিই। আমার আপা বলেছেন যে জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, জনাব সালাউদ্দিন সাহেব বলেছেন যে এই সরকার তো নির্বাচিত সরকার না। দেখেন, একটা গণ অভ্যুত্থানের সরকারকে কি ভাষায় কথা বলে? নির্বাচিত সরকার। তার মানে কি? তাকে সংস্কার করতে দিবেন না? তাকে সংস্কার করার জন্য অনির্বাচিত সরকার, অনির্বাচিত সরকার দিকে তাকে আপনি সংস্কার করতে দিবেন। বেমালুম ভুলে গেলেন এই সরকারের 3 ম্যান্ডেটের কথা: বিচার, সংস্কার এবং নির্বাচন। আর এখনই সে বলছেন আপনি নির্বাচিত সরকার নয়, তাই সকল সংস্কার আপনার করার প্রয়োজন নাই। আমি মনে করি এটাই সকল সংকটের মূল তৈরি হয়েছে। সরকারকে এই ল্যাঙ্গুয়েজে কথা বলার অর্থ হলো গণ অভ্যুত্থানের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করা। রূপটা কিন্তু বুঝতে হবে। ছোটখাটো বিষয় আর মূল রুট এক জিনিস না, সব কথা মূল কথা নয়। এখানেই মূল কথা। বিএনপি মনে করে এই সরকার সবকিছু করার এখতিয়ার রাখে না, এটা তারা মনে করে। আমরা মনে করি গণ অভ্যুত্থানের সরকারের করার এখতিয়ার আছে। আমি যতটুকু দেখেছি ঐক্যমত্য কমিশন। জনাব শিশির মনির, একটু যদি আমার প্রশ্নের উত্তর দেন, আমার হাতে আর খুব বেশি সময় নেই, আমি ওভারে যাচ্ছি। এই জায়গাতেই সবচেয়ে বড় সংকট। আর সেকেন্ড যেটা বলেছেন, জামাত ইসলামীর মধ্যে এরকমের কথা কাটাকাটি কিংবা একজনের সাথে আরেকজনের জায়গা হচ্ছে কিনা কাঙ্ক্ষিত নয়। এটা কোনোভাবেই সাপোর্ট না, এটা কোনোভাবেই সাপোর্টেড না, কখনোই না, কোনোভাবেই নয়। এটা কোন ব্যক্তি বিশেষ যে বলেছেন, পরবর্তীতে আমি খবর নিয়েছি যারা এগুলো করছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে অবশ্যই তাদেরকে ফোকাস করে উপযুক্ত সময় দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। একেবারে আমরা নিউজের সময় চলে এসেছি, কিন্তু আমি একটি প্রশ্ন যদি আপনাকে করতে চাই, হ্যাঁ না তো উত্তর দিবেন। সেটি হচ্ছে যে জামায়াতের নেতাদেরকে আমরা টকশোতে পেতে আমাদেরকে এত বেশি কষ্ট করতে হয় কেন? জামায়াতের কাউকে টকশোতে পাওয়া এত কঠিন কেন? এটি কি আপনাদের সাংগঠনিক কোনো সিদ্ধান্ত যে আপনারা টকশোতে আসতে চান না? না, এটা কঠিন না। এখন সকলেই ব্যস্ত আছে নির্বাচনী। আমি যে আজকে আপনার সঙ্গে জয়েন করেছি, এটা আমার দিরাই উপজেলার কুলুঞ্জ ইউনিয়নের ৭৪ গ্রাম থেকে, এবং এটা গহীন গ্রাম, এই জন্য ইন্টারনেটও অসুবিধা হচ্ছে। এই জন্য নির্বাচনী অন্য কোনো কারণ নেই। একদমই সময় নেই, একদমই সময় নেই। একটা কথা বলে, আপনি যখন যুগলবন্দি বলছেন যে জামাত এবং বিএনপি মাঠে আছে, এটা সঠিক নয়। বিএনপি কিন্তু মাঠে নাই। বিএনপি যা বলছে বক্তব্য দিয়ে বলছে, কিন্তু মাঠে নাই। প্রযোজক অনেকক্ষণ আগে থেকে আমাকে বলছেন সময় একেবারে শেষ। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি।